প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই চলুন পরিচিত হয়ে নেই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষক উনি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আরও রয়েছেন মেজবাউল আজম সওদাগর, চেয়ারম্যান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকেই স্বাগত। আমরা শুরুতে যাব প্রফেসর নজরুলের কাছে। প্রফেসর নজরুল, আপনি নিশ্চয়ই জানেন এবং দেখেছেন যে সচিবালয়ে একটি ভয়াবহ আগুন লেগেছে এবং সেখানে 5টি মন্ত্রণালয় পুড়ে গেছে এবং সেই মন্ত্রণালয়গুলোর কম্পিউটার, নথিপত্র, আসবাবপত্র একেবারে ছাই হয়ে গেছে। আগুন নেভানোর কাজ করতে গিয়ে ট্রাক চাপা একজন ফায়ার সার্ভিসের সদস্য নিহত হয়েছেন। এই নিয়ে বিভিন্ন উপদেষ্টারা বলেছেন যে এর পেছনে ষড়যন্ত্র থাকতে পারে, কিন্তু সরকারিভাবে কোনো ভাষ্য এখনো আসেনি। বিষয়টি আপনি কিভাবে দেখছেন? সচিবালয় হচ্ছে প্রশাসনিক যে কর্মকাণ্ড তার কেন্দ্রবিন্দু। তো স্বাভাবিকভাবেই এইটা হলো মেজর একটা কেপিআই, কি পয়েন্ট ইনস্টলেশন। এখানে নিরাপত্তার একটা প্রশ্ন জড়িত এবং রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন জড়িত। সেরকম একটা জায়গায় এইভাবে আগুন লাগাটা স্বাভাবিক নয় এবং যে সিনড্রোমগুলো আমরা এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি তাতে জনমনে খুব স্বাভাবিকভাবেই একটি সন্দেহ তৈরি হয়েছে যে এটা যেটা বলা হয় যে শর্ট সার্কিট বা একটা অ্যাক্সিডেন্ট, সেটা না হওয়ার সম্ভাবনা বেশি। মানুষের মধ্যে এই ধারণাটা আছে এবং এটা পরিকল্পিতভাবে একটি অন্তর্ঘাতমূলক প্রচেষ্টা হতে পারে। আমরা এ নিয়ে যে আলাপ করেছি তাতে বেশিরভাগ মানুষই এই কথাই বলছেন এবং যারা সরকারের, আপনি যেটা বললেন যে উপদেষ্টাদের মধ্যেও কেউ কেউ এরকমের কথা বলেছেন। এখন কথা হলো, এরকম একটা জায়গায় এইভাবে আগুন লাগবে কেন? কিতাবি ভাষায় বললে আমরা বলতে পারি যে তদন্ত করার আগে কিছু বলা যাবে না, যেহেতু এভিডেন্স যদি আমাদের সামনে না থাকে। সরকারের পক্ষ থেকে এটা খুব স্বাভাবিক যে সরকার একটা প্রেস নোট দিবে বা তাদের অবস্থান ব্যক্ত করবে তদন্ত করার পরেই, সরকারের পক্ষে এটা খুবই স্বাভাবিক। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, এই রাষ্ট্রের যারা নাগরিক, অন্যান্য যে পারিপার্শ্বিক অবস্থা সেটা দেখে তারা এই সন্দেহ করেছে যে এটা অ্যাক্সিডেন্ট না। যেমন আপনাকে যদি আমি বলি যে একটা হলো যে একই সাথে 3টা জায়গায় আগুন লাগছে, শর্ট সার্কিট হলে একই সাথে আগুন লাগবে কেন? এরপরে ওটা সারা রাত এটা জ্বলছে এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে, তাহলে গান ছাড়া সম্ভব নয়। এত সময় ধরে এখানে আগুন জ্বললে কিভাবে? ফায়ার সার্ভিস আছে, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ একটা জায়গা সচিবালয়, তো সেখানে তো দ্রুত এসে তারপরে সেই আগুন নির্বাপন করার ব্যবস্থা করা হবে, সেটা হয়নি। এরপরে হচ্ছে যে ওইখানে একটি ট্রাক ঢুকে গেছে এবং সেই ট্রাকের চাপায় একজন ফায়ার সার্ভিস কর্মী, ফায়ার ফাইটার, তিনি আনফর্চুনেটলি নিহত হয়েছেন। তো ওখানে তো ট্রাক কেন ঢুকবে? এরকম একটা অবস্থা তো ওটা তো কর্ডন্ট হয়ে যাওয়ার কথা এবং সেখানে টোটালি ওটা আইনশৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর তাদের নিয়ন্ত্রণে থাকার কথা। তো কাজেই এই যে বিষয়গুলি, এই সব বিষয়গুলি খতিয়ে দেখার দরকার আছে এবং যে তদন্ত কমিটি হয়েছে আমরা প্রত্যাশা করি যে এই তদন্ত কমিটি সুষ্ঠুভাবে তদন্ত করে জাতির সামনে এটা প্রকাশ করবে যে এর পিছনে কারা জড়িত বা কিভাবে এরকমের ঘটনা ঘটল। মেজবাউল আজম সওদাগর, আপনি কিভাবে দেখছেন? আমি বিষয়টাকে দুভাবে দেখতে চাই। এক নম্বর হচ্ছে যে এই অগ্নি সংযোগের ঘটনাটা, এটাকে আমরা নাশকতা বলি, শর্ট সার্কিট বলি বা দুর্ঘটনা বলি, যেভাবে আমরা বলি, এখানে মুখ্য প্রশ্নটা হচ্ছে প্রফেসর নজরুল যেটা বললেন যে এখানে যে কেপিআই, কি পয়েন্ট ইনস্টলেশনে এত বড় একটা দুর্ঘটনা কেন ঘটবে। এক নম্বর কথা হচ্ছে সেটা প্রতিরোধ করার জন্য সর্বোচ্চ ব্যবস্থা সেখানে কেন ছিল না, এটা একটি ভাইটাল কোশ্চেন। সেকেন্ড ভাইটাল কোশ্চেন ইজ, একজন উপদেষ্টা বলেছেন যে মন্ত্রণালয়ে আগুনটা লেগেছে সেখানে তিনি 1000 কোটি টাকার দুর্নীতির কিছু নথিপত্র তিনি সেখানে রেডি করে রেখেছেন, সেগুলোর তথ্য প্রমাণ তিনি পেয়েছেন, সেই নথিপত্রগুলো সেখানে তিনি রেখেছেন। ওই জায়গাতেই কিন্তু আগুনটা লাগলো এবং আপনি দেখবেন যে ফ্যাসিবাদের বিরুদ্ধে সবচেয়ে বেশি তৎপর যে দুজন উপদেষ্টা, নাহিদ এবং আসিফ, সেই দুজনের মন্ত্রণালয়ে কিন্তু এই আগুনটা লেগেছে।
এই জায়গাটা থেকে এই সন্দেহ জনমনে প্রবল এবং শক্তিশালী হচ্ছে যে এটি একটি নাশকতামূলক এবং অন্তর্ঘাতমূলক একটি কর্মকাণ্ড, এবং এই কর্মকাণ্ডের সঠিক তদন্তের মাধ্যমে এখন বিষয়টা বেরিয়ে আসতে হবে যে কেন এখানে আগুন লাগলো এবং ওই দুই মন্ত্রণালয়ে কেন আগুন লাগলো। এটা হচ্ছে একটা বিষয়। 2 নম্বর হচ্ছে আমরা এখানে একটা মাইক্রো গভর্নেন্স যেটাকে আমরা বলি, যে সচিবালয়ের যে এরকম একটা কেপিআই, এখানকার যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনা এত দুর্বল কেন, এই বিষয়টার জন্য সুষ্ঠু তদন্ত করে এর সঠিক কিভাবে কেন এই ঘটনা ঘটলো এটা যেন এখান থেকে বের হয়ে আসে। এবং এই অগ্নি দুর্ঘটনা নিয়ে কিন্তু বাংলাদেশের মানুষের মনে যখন থেকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন বাংলাদেশে হচ্ছে, মুভমেন্টগুলো হচ্ছে, তখন থেকে কিন্তু বিভিন্ন জায়গায় এভাবে আগুন লাগতেছে এবং প্রত্যেকটা আগুন লাগাকে কিন্তু মানুষ সন্দেহের চোখে দেখেছে, প্রত্যেকটা আগুন লাগাকে। এই সচিবালয়ে এই দুর্ঘটনাও কিন্তু এর বাইরে নয়। কিন্তু আমি এখানে যে বিষয়টা বলতে চাই যে মোটা দাগে কেন এই ধরনের ঘটনা ঘটছে। আমরা এখানে লক্ষ্য করছি যে দুজন উপদেষ্টার একটা রিয়াকশন আমাদের সামনে আছে। সেটি হলো, একজন হলেন আসিফ মাহমুদ সজীব ভুঁই, আপনি যার কথা বলছিলেন। জি। উনি বলছিলেন যে স্থানীয় সরকার বিভাগের দায়িত্ব গ্রহণ করার পর কিছু অর্থনৈতিক অসঙ্গতি পেয়েছেন, সেটা বিস্তারিত তদন্ত এখনও চলছে। সেই তদন্তের ফাইলগুলো সেখানে ছিল, একটা বিষয়। আর হলো সৈয়দ রিজওয়ানা হাসান, আরেক উপদেষ্টা, উনি বলেছেন যে আমরা যে প্রশ্নগুলো এখানে উত্থাপন করেছি, উনি বলেছেন এই প্রশ্নটা আপনাদের মতো আমারও, যে বাংলাদেশ সচিবালয়ের নিজস্ব একটা নিরাপত্তা ব্যবস্থা আছে, সেই নিরাপত্তা ব্যবস্থা কি আদৌ ফেল করেছে? এটা কি কোনো মানবসৃষ্ট বিপর্যয় নাকি অন্য কোনো? আমরা উত্তর পাওয়ার চেষ্টা করছি। এই যে তাদের রিয়াকশন, সেটাকে আপনি কীভাবে দেখছেন? জনমনে যে সন্দেহটা অনেক শক্তিশালী হচ্ছে দিনে দিনে, এই একই ধরনের সন্দেহ কিন্তু আমরা তাহলে উপদেষ্টাদের মধ্যে থেকেও আমরা পাচ্ছি। তাহলে দুই জায়গা থেকে যারা গভর্নমেন্ট চালাচ্ছে তাদের থেকে যে সন্দেহটা আমরা পাচ্ছি, জনগণের থেকে একই সন্দেহ, মানে এই পারসেপশনটা অত্যন্ত শক্তিশালী। তো সেই বিষয়টাকে সামনে রেখেই কিন্তু গভর্নমেন্টকে অগ্রসর হতে হবে। প্রফেসর নজরুল, মেজবাউল আজম সওদাগর একটা ইঙ্গিত দিচ্ছিলেন, আপনার কাছে আমরা সেই প্রসঙ্গেই একটি কথা বলতে চাই। সেটি হলো, আপনি লক্ষ্য করেছেন যে এই অগ্নিকাণ্ডের পরে একটি তদন্ত কমিটি হয়েছিল এবং তদন্ত কমিটি কিছুক্ষণ পরে আবার রাতে চেঞ্জ করে ফেলা হয়, নতুন করে আবার তদন্ত কমিটির প্রধান আরেকজনকে করা হয়। তাহলে প্রশ্ন উঠতে পারে, প্রথম যে তদন্ত কমিটি হলো সেখানে যাকে প্রদান করা হলো, কেন করা হলো, আবার কেনই বা তাকে বাদ দেওয়া হলো? পিলখানা হত্যাকাণ্ডের সময় বলে যে পুনঃতদন্ত হবে না, পর মানুষের দাবির কারণে কিন্তু আবার পুনঃতদন্ত একটি কমিটি করা হলো। এই যে সরকার সিদ্ধান্তহীনতা বারবার ভুগছে, আমরা লক্ষ্য করছি, এ থেকে উত্তরণের উপায় কি? না, এটা একটা এই রকমের যদি একটা সিদ্ধান্ত নিয়ে তারপরে আবার সেখান থেকে পিছিয়ে আসা হয়, আবার নতুন করে সিদ্ধান্ত নেওয়া লাগে একই বিষয় একই ব্যাপারে, তখন জনমানুষের মধ্যে একটা আস্থার সংকট দেখা দেয়। তো এই জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে সিদ্ধান্ত নেয়ার আগে অত্যন্ত ভেবে চিন্তে ইনফরমেশন নিয়ে যে কাকে কোন জায়গায় দিতে হবে, কাকে কোন দায়িত্ব দিতে হবে, এটা উচিত। আমার কাছে মনে হয়েছে যে সরকার যেন একটু অস্থির, যে এখনই একটা ঘটেছে, তাড়াতাড়ি করে একটা কিছু করে দিতে হবে। জনগণ কিন্তু এত অস্থির না। আমি তো বলি যে বাংলাদেশের সব মানুষের, ফ্যাসিবাদী সুবিধাভোগী কিছু মানুষ ছাড়া সব মানুষের সমর্থনই সরকারের আছে এবং এইটা সরকারের একটা বড় শক্তি। তো কাজেই এক্ষেত্রে সরকারের উচিত হবে যে খুব তাড়াহুড়া না করে ভেবে চিনতে তারপর একটা সিদ্ধান্ত নেওয়া, এবং সেটা যাতে সাস্টেইনেবল হয়। আজকে আপনি এখন একটা সিদ্ধান্ত নিলেন, 10 মিনিট পরে বা 1 ঘন্টা পরে আবার সেই সিদ্ধান্ত পরিবর্তন করলেন, তখন মানুষের মধ্যে তো খুব স্বাভাবিকভাবেই একটা সন্দেহ হবে, সংকট দেখা দিবে এবং প্রশ্ন তৈরি হবে এবং প্রশ্ন রেজ করবে যে তাহলে একে এই কমিটির প্রদান করা হলো, তাকে আবার বাদ দেওয়া হলো কেন? যখন প্রদান করা হলো তখন তার ব্যাপারে সে এই খবরাখবর সংবাদ কেন নেওয়া হলো না? তো এটা তো করতে হবে সরকারকে। এবং আপনি ঠিকই বলছেন যে এরকমের পিছনে এরকমের ঘটনা ঘটছে, আমরা ভবিষ্যতে চাই না যে এরকমের ফার্দার ঘটনা ঘটুক। মেজবাউল আজম, আমরা লক্ষ্য করছি যে সরকার অনেক বিষয়ে কিন্তু সিদ্ধান্তহীনতায় ভুগছে এবং যার কারণে কেউ এমনভাবে কোনো গোষ্ঠী এমনভাবে মাথাচাড়া দিয়ে উঠছে যেটি সরকারকে আরও বেশি বিব্রতকর এবং একই সঙ্গে সংকটের মধ্যে ফেলে দিচ্ছে। আপনি লক্ষ্য করেছেন যে জনপ্রশাসন সংস্কার কমিশন যেটা, সেটি রিপোর্ট পেশ করার আগেই কিছু বিষয়ে মত বিনিময় করতে চেয়েছিল যে এই বিষয়গুলি থাকলে কেমন হয় বা এই বিষয়গুলি থাকতে পারে। এরপরে প্রশাসনে কি হচ্ছে আপনি নিশ্চয়ই দেখেছেন, যার ইচ্ছা তাই যা তা বলে যাচ্ছে, এটা মানি না, মানব না, ফেসবুকে নতুন পেজ খুলেছে।
তাহলে এই প্রশাসনের অস্থিরতা বা প্রশাসন কেউ কাকে মানবে না, কোনো কিছু মানবে না, এরকম যে তৈরি হলো, সরকার কি করবে তাহলে? আমরা যে বলি যে ফ্যাসিবাদ যে বাংলাদেশে কায়েম হয়েছে, এই ফ্যাসিবাদী ব্যবস্থার ভিতরের আরেকটা ফ্যাসিবাদ হচ্ছে এই প্রশাসন ব্যবস্থা। এই যে প্রশাসন ক্যাডার, যে প্রশাসনের যে ব্যাপারটা বললেন, জনপ্রশাসন সংস্কার কমিশন, এটি জাতীয় স্বার্থে একটা গভর্নমেন্ট, যে গভর্নমেন্টের পেছনে বিপুল মানুষের সমর্থন রয়েছে, একটা গণ অভ্যুত্থান পরবর্তী একটা সরকার, স্বৈরাচার সমর্থক ছাড়া সবাই রয়েছে, সবার সমর্থন রয়েছে। এবং এই গণ অভ্যুত্থান যে হয়েছে তার অন্যতম একটা চাওয়া হচ্ছে আমাদের প্রত্যেকটা জায়গায় কিছু পরিবর্তন এবং কিছু সংস্কার, ভোট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায়। তারই অংশ হিসাবে এই জনপ্রশাসন সংস্কার কমিশন হয়েছে। এবং জনপ্রশাসন সংস্কার কমিশন যেভাবে চাবে সেভাবে এই সংস্কার হতে হবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ক্যাডাররা একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে রাষ্ট্রের কাছে, মানে তাদের কথা মতো হতে হবে, এটা তো হতে পারে না কখনো। এবং গভর্নমেন্টকে এখানে খুব শক্ত অবস্থানের পরিচয় দিতে হবে যে জনপ্রশাসন সংস্কার কমিশন একটা রাষ্ট্রীয়ভাবে জাতীয় একটি কমিশন, এটি তাদের কথার চেয়ে জনপ্রশাসনের সংস্কার কমিশন যেভাবে চাবে, রাষ্ট্র যেভাবে গড়ে তুলতে চায়, তারা প্রশাসন ব্যবস্থাকে যেভাবে তারা সংস্কার করতে চায় সেভাবে হবে, কারো কথায় এখানে প্রভাবিত হওয়ার কোনো সুযোগ নেই। এবার আসেন আপনি এই প্রশাসনের কথা আপনি যেমনটি বলছিলেন, এই প্রশাসন ব্যবস্থা এই যে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, এর অর্থটা হচ্ছে ফ্যাসিবাদী ব্যবস্থার মধ্যে আরেকটা ফ্যাসিবাদ তারা তৈরি করেছে। তাদের কথা মতো যেমন এতদিন চলেছে, ভোট কারচুপি হয়েছে, প্রশাসন ব্যবস্থার দুর্নীতি, লুটতরাজ সমস্ত তাদের তত্ত্বাবধানে হয়েছে। এবং প্রধান ভোট ডাকাত, প্রধান চোর যিনি ছিলেন ফ্যাসিস্ট, তার সহযোগী ছিলেন তেনারা সবাই। কিন্তু তাদের অনেকের গায়ে এখনো কোনো স্পর্শ পড়ে নাই যে তারা কেন এই ধরনের বড় বড় ঘটনার সাথে তারা যে জড়িত ছিল। পুলিশের গায়ে পড়েছে, পুলিশের গায়ে শুধু পড়েছে। কালকেও একজন পুলিশ কর্মকর্তার সাথে আমার কথা হলো, আমাকে বলছে স্যার আমাদেরকে তো শেষ করে দিলেন, কিন্তু ভোট কারচুপির যারা মূল কারিগর হিসেবে যারা কাজ করলো, জেলা নির্বাচন রিটার্নিং অফিসার, উপজেলা রিটার্নিং অফিসার যারা ছিল, ইউএনও ডিসি, তো তারা তো ভোট কারচুপির সাথে সরাসরি জড়িত ছিল। 4%কে 40%, 6%কে 60% যারা দেখাইলো, তো তাদের তো কিছু হলো না। এটা কি হবে? এখন এইটার বিচার হতে হবে। আগে এইটার বিচার না করে তাদেরকে আগে এইটাতে, যেমন র্যাব যেমন সরি বলেছে না, র্যাব সরি বলেছে যে আমরা আমাদের কৃতকর্মের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। তাহলে প্রশাসন ক্যাডার বা প্রশাসনের যারা এগুলোর সাথে জড়িত তাদেরকে তো সরি বলা উচিত। কারণ ভোট ডাকাতির সবচেয়ে গুমের চেয়ে কোনো অংশ, ভোটকে তো গুম করে দেওয়া হয়েছিল এখানে, গুমের চেয়ে ভোট ডাকাতি কোনো অংশে কম নয়। এই ভোট ডাকাতির সাথে প্রাতিষ্ঠানিকভাবে এই কর্মকর্তারা জড়িত ছিল, তাদের বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এটা আমি বলবো যে সরকারের একটা বড় ধরনের দুর্বলতা। কারণ বিপ্লব পরবর্তী যে সরকারের যে চরিত্র থাকা উচিত, সেই চরিত্র ধারণ না করার ফলে গভর্নমেন্টকে আজকে এই চ্যালেঞ্জগুলো ফেস করতে হচ্ছে। এবং গভর্নমেন্টকে চ্যালেঞ্জ করে একটা ক্যাডার, বিভিন্ন ধরনের ক্যাডার বা বিভিন্ন প্রশাসনের বিভিন্ন লোকজন এই চ্যালেঞ্জটা শুরু দিচ্ছে। এই অবস্থা থেকে গভর্নমেন্টকে বেরিয়ে আসার জন্য কিছুটা অ্যাগ্রেসিভ মুডে যেতে হবে। যদি আপনি কম্পেয়ার করেন আগের আমলের যে নর্মাল যে কনস্টিটিউশনাল যে কেয়ারটেকার গভর্নমেন্টগুলো ছিল, তারাও তো এর চেয়ে শক্ত ছিল। এই সরকারকে তো তার চেয়ে আরও 10 গুণ বেশি শক্তিশালী হওয়ার কথা ছিল, সেটা হলো না কেন? এই প্রশ্নটার উত্তর যদি আপনি খুঁজতে যান, এই জায়গায় আপনি সব কিছুর উত্তর খুঁজে পাবেন যে বর্তমান সরকার এত দুর্বলতা দেখাচ্ছে কেন, এত নরমভাবে কথা বলছে কেন। কারণ আপনাকে তো দেখতে হবে যে আপনি একটা ফ্যাসিস্ট রেজিমকে আপনি উৎখাত করলেন দেশ থেকে, আপনি তো তাকে সম্মানজনকভাবে বিদায় করেননি। তাহলে আপনি উৎখাত করার পর আপনি আবার এখানে নরম হচ্ছেন, আপনি আবার এখানে উদারতা দেখাচ্ছেন। তো গভর্নমেন্টের ভাবা উচিত তারা আপনার সফলতা চায় কি না। তারা চাবে যে সবসময় আপনি যাতে ব্যর্থ হন। এই বিষয়টা কেন বুঝতেছে না, এই জায়গাটা আমার সবচেয়ে বড় প্রশ্ন। প্রফেসর নজরুল, মাজবাউল আজম সওদাগর বলছিলেন যে কথাগুলো, আসলে বাস্তব চিত্রটা এরকমই। আপনি লক্ষ্য করেছেন যে এই যে গণঅভ্যুত্থান হলো, কোনো প্রশাসনের কোনো ব্যক্তি এর প্রতিবাদে কখনো কোনো প্রতিবাদ করেছে আপনি দেখেছেন? কেউ করেনি। এবং আজকে তারা জনপ্রশাসনের বিষয়গুলো মানতেই চাচ্ছে না, তাদের কোনো ভূমিকা নেই। এবং মাজবাউল আজম সওদাগর স্পষ্ট বলেছেন, ইলেকশনের যে ডামি নির্বাচন, রাত্রি নির্বাচন, তারা সহযোগিতা করেছে। কেউ একটি ব্যক্তিও কিন্তু প্রতিবাদ করেন যে না আমি এটা মানলাম না, এটা ঠিক নয়। কিন্তু আজকে তারা সবাই বিপ্লবী হয়ে উঠেছে। আমি জানি ইভেন ডিসিদেরকে টাকা দেওয়া হয়েছে, এটা একটা ভালো অ্যামাউন্টের টাকা দেওয়া হয়েছে যাতে সে নির্বাচন করে সরকারকে ক্ষমতায় আনে। তার সরকার দলীয় স্পষ্ট ছিল, গোপনীয় না, এটা হয়েছে। এখন সমস্যাটা হলো কি,
যে এরা সবসময় একটা, আমি একটু সমালোচনা করি এখানে প্রশাসনের লোকজনের এখানে, এবং ইনফ্যাক্ট বাংলাদেশের আমলাতন্ত্রের সমালোচনা করি যদি আমি বলি যে এখানে একটা কথা বলে তারা সবসময় পার পেয়ে যান যে আমরা হচ্ছে সরকার যে পলিসি নেবে, সরকার আমাদেরকে যেভাবে চালাবে আমরা সেরকমের চলবো, আমরা তো সরকারের বিরোধিতা করতে পারি না। যদি সেটাই যুক্তি হয় তাহলে 1996 সালে জনতার মঞ্চ আপনার কেমন করে করলেন? 1996 সালে বিএনপি সরকারের বিরুদ্ধে আমরা জানি যে মহিউদ্দিন খান আলমগীর অত্যন্ত প্রতাপশালী তখন আমলা ছিলেন, সচিব ছিলেন, এবং তার নেতৃত্বে জনতার মঞ্চ করে তারপরে আপনারা রাস্তায় বেরিয়ে আসছেন, সরকারকে অসহযোগিতা করেছেন, এবং ইনফ্যাক্ট আপনাদের অসহযোগিতার কারণেই তখন সরকার কিন্তু তারা ব্যাকফুটে গেছে এবং তারা দাবি মানতে বাধ্য হয়েছে। তাহলে তখন করছেন, এখন করেন নাই কেন? এই যুক্তিটা সঠিক না। আসলে আদতে যেটা হয়েছে সেটা হচ্ছে সুবিধাবাদ। প্রশাসনের লোকেরা সবসময় একটা সুবিধার মধ্যে আছে। যেমন স্বাস্থ্য এবং শিক্ষা ক্যাডারে যারা রয়েছেন তাদের জন্য আলাদা একটা কমিশন গঠন করার কথা ছিল, এবং সেখানে বলা হয়েছিল শিক্ষা এবং স্বাস্থ্যতে বেতন ভাতা বাড়ানো হবে। তারাও কিন্তু মানছে না, কেউ কোনো কিছু মানছে না। না, এখন এটা মানতে হবে। আমি বিশেষ করে প্রশাসনের কথা যদি বলি, দেখেন আমাদের যে এই বিউরোক্রেসি, এটা হচ্ছে কলোনিয়াল বিউরোক্রেসির একটা লিগ্যাসি এবং সেইভাবে চলতেছে। তো আমি থিওরিটিক্যালি যদি একটু বলি, দেখেন যে প্রশাসন কিভাবে কাজ করে। প্রশাসন কাজ করে পলিটিক্যাল লিডারশিপের যে অধীনে থেকে। 1930-তে একটা বই লিখছেন র্যামজি মুর করে একজন ভদ্রলোক, এবং সেখানে প্রচুর আলাপ করছেন এই প্রশাসন নিয়ে। সেখানে একটা দারুণ কথা উনি বলছেন, বইটার নাম আছে হাউ ব্রিটেন ইজ গভর্নড, এবং সেখানে তিনি বলছেন যে বিউরোক্রেসি থ্রাইভস আন্ডার দ্য ক্লক অফ মিনিস্টেরিয়াল রেসপন্সিবিলিটি, ইট ইজ রুইনাস হোয়েন ইট বিকামস দ্য মাস্টার। ক্লিয়ার যে আমলাতন্ত্র গড়ে উঠে বেড়ে উঠে মন্ত্রী পরিষদের দায়িত্বশীলতার মধ্য দিয়ে, অর্থাৎ মন্ত্রী পরিষদের অধীনে তারা থাকবে। এটা রুইনাস হয়, অর্থাৎ ধ্বংসাত্মক হয় যখন এটা মাস্টার হয়ে যায়, পূর্ব হয়ে যায়। এখন আমাদের আমলাতন্ত্রটা আসলে মাস্টার হয়ে গেছে, এটা তাদেরকে স্বীকার করতে হবে। তারা কাউকে কোনো পরোয়া করে না। এবং আমি তো দেখছি দুই একজন সিভিল সার্ভেন্টের, পার্টিকুলারলি অ্যাডমিন ক্যাডারের ফেসবুক স্ট্যাটাস আমি দেখেছি, অত্যন্ত ডেরোগেটিভ অ্যাগ্রেসিভ কথাবার্তা বলছে। ফেসবুকে স্ট্যাটাস দিতে পারে না, একদম পারে না। এবং এত পরে শুনছি যে ওটা নাকি ডিলিট করছে। কিন্তু এই সাহস হয় কি করে? তারা যদি পলিটিক্যাল লিডারশিপের অধীনে থাকে, সরকারের অধীনে থাকে, তাহলে তারা কিভাবে বলে যে আমরা এটা মানি না, অথবা আমরা দেখিয়ে দিব আমাদেরকে কি মনে করছে? এগুলি তো হতে পারে না। এখন এইখানে বিউরোক্রেসিটা হয়ে গেছে ওভার ডেভেলপড। আমরা পলিটিক্যাল সায়েন্সে একটা কথা আছে যে অ্যান আনকন্ট্রোলড বিউরোক্রেসি ইজ এ থ্রেট টু ডেমোক্রেসি। আপনি যদি ডেমোক্রেসিকে ফ্লারিশ করতে চান তাহলে বিউরোক্রেসিকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে, এবং সেই ক্ষেত্রে কতগুলি পদ্ধতিও আছে যে কিভাবে বিউরোক্রেসিকে কন্ট্রোলের মধ্যে রাখা যায়। আমাদের বিউরোক্রেসিটা ওভার ডেভেলপড হয়ে গেছে, এবং আমলাতন্ত্রের বিশেষ করে অ্যাডমিন ক্যাডারের লোকেরা তারা এত ক্ষমতাবান, এবং এর অন্যতম একটা কারণ হচ্ছে যে তারা কাউকে মানে পরোয়া করতেছে না, এবং অন্যতম একটা কারণ হচ্ছে যে পলিটিক্যাল লিডারশিপ ব্যর্থতার পরিচয় দিয়েছে, অদক্ষ এবং অথর্ব পলিটিক্যাল লিডারশিপ এখানে আমরা পেয়েছি। এবং যে কারণে এই আমলারা তারা বরং পলিটিক্যাল লিডারশিপকে কন্ট্রোল করে। একটা বাস্তব উদাহরণ দেই, আমরা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর, উনি তো পলিটিক্যাল লিডার ছিলেন, এবং তার আমলারা হোসেন শহীদ সোহরাওয়ার্দী কখনো মানে তার পিএস বা এরকমের যারা ছিলেন তারা কোনো কিছু লিখে তারপরে তাকে দিতেন আর ওই বক্তব্য তিনি পড়তেন, এটা করতেন না। অর্থাৎ পলিটিক্যাল লিডারশিপ হচ্ছে মাস্টার। সংবিধানে পলিটিক্যাল লিডারদেরকে, মন্ত্রীদেরকে, এমপিদেরকে এত পাওয়ার কেন দেওয়া হয়েছে? বিকজ দে আর দ্য ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস অফ দ্য পিপল, অর্থাৎ তারা পিপলের রিপ্রেজেন্টেটিভ। এখানে পাওয়ারটা হচ্ছে পিপলের পাওয়ার। কিন্তু এই অদক্ষতার কারণে মন্ত্রীরা, অনেক সময় এমপিরা, তারা এত অদক্ষ হয় যে অদক্ষতার কারণে আমলাদেরকে বরং সার করে, হুজুর করে। 5-6 বছর আগে আর কি মন্ত্রীর দপ্তরে গেলাম, তো বসা আছি আমি এখানে, তো কিছুক্ষণ পরে হঠাৎ মন্ত্রী এরকমের চেয়ার ঝাড়া দিয়ে উঠলেন, বললেন যে এই সরেন সচিব সাহেব আসবে। সো হোয়াট? সচিব ইজ নট দ্য বস অফ দ্য মিনিস্টার, বাট দ্য মিনিস্টার ইজ দ্য বস অফ দ্য সচিব। অর্থাৎ মিনিস্টার যিনি, তিনি নিজে জানেন না তার পজিশনটা কি। এটা বরং সচিবের বলা উচিত যে মন্ত্রী আসবেন, আপনারা একটু সরেন বা আপনারা একটু যান। এটা কেন হয়? এবং এর আগেও আমরা দেখেছি হাসিনা রিজিমের আমলেই যে একজন আমলা মন্ত্রীকে পাবলিকলি লায়ার বলছে। এরপরে কি হয়েছে? এরপরে ওই মন্ত্রীকে নিয়ে প্রাইম মিনিস্টার তখন শাসিয়েছেন যে কেন আপনি আমলাদের সাথে এই করতে যান, আর আমলার তখন প্রমোশন হয়েছে। এই উদাহরণগুলি আমি এই জন্য দিলাম, এই ওভার ডেভেলপমেন্ট অফ বিউরোক্রেসি এটা গণতন্ত্রের জন্য ভালো না। কাজে আজকে এই জায়গায়
এই সংস্কার করতে হবে। এবং ফাইনালি আমি এটা বলি যে দেখেন, আপনি ক্লিয়ারলি বলছেন যে এই যে প্রশাসনিক সংস্কারের যে কমিশনটা হয়েছে, সেই কমিশনের চিফকে, কমিশনের চিফ একজন আমলা, আব্দুল মুহিত সাহেব, অত্যন্ত জাদরাল এবং উনি খুবই অনেস্ট, আমরা যদ্দূর জানি খুবই ভালো মানুষ একজন, প্রশাসনে তার অসাধারণ লোক। তো সেই ব্যক্তি, তাদের প্রশাসনের লোক, তিনি সংস্কারের কথা বলছেন, প্রস্তাব দিয়েছেন, আর আপনারা এত তেলে বেগুনে জ্বলে উঠলেন কেন? তাহলে দেশটা কি শুধু আপনাদের? এই দেশের যে লক্ষ কোটি জনগণ, তারা কি করছে? আর আপনারা এই ইসে কি করছেন? এই আন্দোলনে কি করছেন? আন্দোলনে আপনাদের অবদানটা কি? আপনারা তো সবসময় এন্ডোর্স করছেন বা সুবিধা নিয়েছেন। তাদেরকে এই প্রশ্ন করতে হবে, তাদেরকে উপলব্ধি করতে হবে। আপনারা তো এই ফ্যাসিবাদকে টিকিয়ে রাখছেন, এখন আপনাদের তো সংস্কার করতে হবে। এবং এই জন্য আমি বলবো সরকারকে, এই আমলারা যদি এরকমের মানে যে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড, এটাকে একদম টলারেট করা উচিত না। কারণ এই রাষ্ট্রটাকে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া নিতে হবে, এবং প্রশাসনের সংস্কার ছাড়া এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে আপনি আমি যেতে পারবো না। এই জায়গাটা আমাদেরকে যেতে হবে। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আমরা এক্ষুনি ফিরছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি রয়েছেন প্রফেসর ডক্টর নজরুল ইসলাম এবং মেজবাউল আজম সওদাগর। মেজবাউল আজম, প্রফেসর নজরুল কিছু কথা বলছিলেন এবং সেগুলো সঠিক। সংকটটা হয়েছে যে আমলাতন্ত্র শক্তিশালী হলে গণতন্ত্র সমস্যা পড়ে যায়, যেটা প্রফেসর নজরুল বলছিলেন। আমলাতন্ত্র শক্তিশালী কিন্তু আরেক কারণে হয়। কেন হয়? সেটা হলো যখন রাজনৈতিক নেতারা দুর্বল থাকে এবং যদি ভোটাধিকার না থাকে, ভোট ছাড়া যদি তারা নির্বাচিত হয়। এই যে দীর্ঘদিনের প্র্যাকটিস আমলাদের, ভোট ছাড়া এমপি মন্ত্রীদের পেয়ে তাদের উপর তারা ছড়িয়ে ঘোরাতেন, সেই অভ্যাসটা থেকে তারা কিন্তু বেরিয়ে আসতে পারছেন না। আপনার কি মনে হয়? ফিল্ড লেভেলে আমলাগণ যে পলিসি ইমপ্লিমেন্টেশন লেভেলে যে কাজ করেন, সেখানে কিন্তু একটা রাজা প্রজার সম্পর্ক তৈরি করা হয়েছে। মানে জনগণকে তারা মনে করে যে এগুলো তো আমাদের দাস, আর আমরা হচ্ছে অফিসার। বিশাল ভাবসাব, বিশাল গাড়ি, চলাফেরা, প্রোটোকল, এই ধরনের একটা ট্রেন্ড তৈরি করা হয়েছে। এবং প্রত্যেকটা নির্বাচনের আগে আগে আপনি দেখবেন যে প্রত্যেকটা ডিসি ইউনোকে নতুন নতুন দামি দামি গাড়ি দেওয়া হয়। একটা গাড়ির মডেল চেঞ্জ করে দেওয়া হয়, তার গাড়িতে কোনো সমস্যা নাই, কিন্তু তাকে মডেল চেঞ্জ করে নতুন গাড়ি দেওয়া হচ্ছে খুশি করার জন্য। এইভাবে সরকার আমলাদের উপর নির্ভরশীল হয়ে পড়েছিল, কারণ ভোট ডাকাতির কাজটা, ভোট চুরির কাজটা, মেকানিজমের কাজটা কিন্তু মূলত তারা করে, আর শক্তি প্রয়োগের কাজটা করে হচ্ছে পুলিশ বাহিনী। এভাবে দুইটা শ্রেণী এই ফ্যাসিবাদ কায়েমে তারা ভূমিকা রাখছে। আমি বলছিলাম আপনাকে যে কয়েকটা উদাহরণ দিতে আমি চাচ্ছিলাম। এটা রাজা প্রজার সম্পর্কের উদাহরণ আপনি বললাম যে একটা গভর্নমেন্ট কলেজের একজন লেকচারারকে একজন এসিল্যান্ড এসে, বা ইওনো, এসিল্যান্ড অথবা ইওনো হবে, এসে পা ধরিয়েছিলেন তিনি। এটা কি একটা গভর্নমেন্ট অফিসারের কোনো আচরণ হতে পারে? যদি তিনি কোনো অপরাধ করে, তার আইনের মাধ্যমে তার বিচার হবে, তার বিরুদ্ধে শোকজ করা যাবে, বা বিভিন্ন ধরনের রুলস আছে তাকে আইনের আওতায় আনার জন্য। কিন্তু তিনি পা ধরিয়েছিলেন এবং সেটা কিন্তু কোনো বিচার হয়নি। কেন বিচার হয়নি? আমলাদের ব্যাপক সুপ্রিমেসি প্রশাসনে। নাম্বার 2 আমি বলবো, একটা ডিসি, কালকে শিক্ষা ক্যাডারের একজন আমার বন্ধু, এক কর্মকর্তা আমাকে জানালেন, এই তথ্যটা আমার জানা ছিল না, একটা জেলায় 300 কতটা কমিটির সভাপতি একজন ডিসি। তাহলে কতটা পাওয়ারফুল একজন ডিসি। তারপর রংপুরের ডিসির কথা আমি আপনাকে বলতে পারি যে একজন বিশ্ববিদ্যালয়ের একজন অ্যাসোসিয়েট প্রফেসর, তার সাথে দেখা করতে গিয়েছিলেন, তিনি ডিসিকে গিয়ে কেন স্যার বললেন না সেটা নিয়ে তার উপর চড়াও হয়েছিলেন যে কেন তাকে স্যার বলা হলো। হ্যাঁ, তারপরে কি করলেন, ওনার ছোট বাচ্চাকে নিয়ে উনি একাই একটা প্লেকার্ড হাতে নিয়ে যে এটার আমি বিচার চাই স্যার বলতে বাধ্য করার জন্য, তারপরে উনি এসে তার কাছে মাপ চেয়েছিলেন। এই ধরনের অধ্যত্বপূর্ণ মনোভাব প্রত্যেকটা জায়গায় তৈরি হয়েছিল। এটি হচ্ছে ফ্যাসিবাদের অপরিহার্য পরিণতি। ফ্যাসিবাদ যখন কায়েম হবে, তখন আমলাতন্ত্র এই জায়গায় যেতে বাধ্য, কারণ আমলাতন্ত্র হচ্ছে ফ্যাসিবাদের বিশ্বস্ত সহযোগী। এবং দেখেন, এই বিশ্বস্ত সহযোগীদের এখন পর্যন্ত কারো কোনো বিচার হলো না এবং কারো নামে কোনো অভিযোগ পর্যন্ত দায়ের হয়নি। এটি বর্তমান সরকারের জন্য অত্যন্ত লজ্জাজনক, এবং তারা প্রতি পদে পদে, এই আমলারা, আমার বিশ্বাস
এবং আমি তার সুস্পষ্ট লক্ষণ দেখতে পাচ্ছি যে গভর্নমেন্টকে ফেল করানোর জন্য তারা যত ধরনের কাজ সবই তারা করবে। সুতরাং গভর্নমেন্টকে এখানে শক্ত হতে হবে। ইতিমধ্যে একটা কথা শুনেছি যে জনগণ কোনো অফিসারকে আর স্যার বলবে না, এটা খুব স্ট্রংলি ফিল্ড লেভেলে থেকে একেবারে সচিব পর্যায় পর্যন্ত প্রত্যেকটা জায়গায় এটা ইমপ্লিমেন্ট করতে হবে। প্রয়োজনকে জনগণকে স্যার বলবে তারা। প্রফেসর নজরুল, আমরা একটা অন্য প্রসঙ্গে যাই। হাসিনার পলায়ন ঢাকা দিল্লির সম্পর্কে নাটকীয় ছায়া পড়েছে, এরকম একটা শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেছে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া, আমরা যাদেরকে পিটিআই বলি। এবং এটা জানেন আপনার একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, মিডিয়া হাউস। সেইখানে কিন্তু কিছু কথা বলা হয়েছে, কিন্তু তাদের যে প্রচলিত গদবাঁধা কিছু ব্যাপার সেখান থেকে তারা কিন্তু বেরিয়ে আসেনি। এবং এই প্রতিবেদনটি কিন্তু একই অবস্থা, কেন শেখ হাসিনার পতন ঘটলো, কেন তাকে পালিয়ে যেতে হলো, সেই প্রসঙ্গে কিন্তু কিছুই নেই। আপনি নিশ্চয়ই প্রতিবেদনটি দেখেছেন। 5ই আগস্টের পরে শুরু থেকেই দেখেছি যে ভারত একটা ডেসপারেট অবস্থানে ছিল। এখন তার মাত্রাটা একটু কমছে, তবে এটা সত্য যে ভারত শেখ হাসিনার পতন এবং তার যে পালিয়ে যাওয়া এটা মেনে নিতে পারে নাই, তারা হজম করতে পারে নাই। কারণ যে ফরেন পলিসি একটা দেশের নির্ধারিত হয়, কতগুলি প্রোটোকল আছে, ফরেন পলিসির ডিপ্লোমেসির কতগুলি নর্মস আছে, ভ্যালিউজ আছে। এবং আপনি জানেন ভিয়েনা কনভেনশনের যে প্রোটোকল এবং যে সেখানে বলা আছে যে কী রকমের একজন ডিপ্লোম্যাট আচরণ করবে, এবং এই ডিপ্লোম্যাটদের এমনকি ইমিউনিটিও পর্যন্ত দেয়া হয় যে তাদের সম্মানের জন্য, যেটাকে আমরা বলি ডিপ্লোম্যাটিক ইমিউনিটি বা কূটনৈতিক অব্যাহতি। তো এগুলি তো ইন্টারন্যাশনালি এস্টাবলিশড কনভেনশনস, নর্মস এবং ভ্যালুস। কিন্তু আমরা দেখেছি যে 5ই আগস্টের পরে ভারত এর ধারে কাছেও নেই, এবং ভারত মনে করেছে যে বাংলাদেশ বোধহয় ভারতের একটা প্রদেশ এবং সেটা হাতছাড়া হয়ে গেছে, এবং শেখ হাসিনা হচ্ছে ভারতের একটা প্রদেশের মুখ্যমন্ত্রী, এবং সেই মুখ্যমন্ত্রীকে বাংলাদেশের জনগণ বিদায় করে দিয়েছে, এবং এই জন্য তারা ক্ষুব্ধ। এর অবশ্য কারণ আছে। প্রায় 16 বছর যাবৎ ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক করে না, একটা দল এবং ব্যক্তি হাসিনার সাথে সম্পর্ক করছে তার স্বার্থের জন্য করতে পারে, স্বার্থ তো থাকবেই। স্বার্থ আদায় করতে গিয়ে একটা দল এবং একজন ব্যক্তিকে ফ্যাসিস্ট হতে এইভাবে সহযোগিতা করা, এটা কোনো নর্মস এবং ভ্যালুজের মধ্যে এটা যায় না। তো এখন বাংলাদেশের মানুষ এর মধ্যে ভারতের এই আচরণের কারণে দারুণভাবে একটা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট ডেভেলপ করছে, এবং এই জন্য ভারতই দায়ী। বরং ভারতের পলিসি মেকারদের এখন চিন্তা করা উচিত যে কেন তাদের এই ফরেন পলিসি ফেইলিউর হলো, কেন শেখ হাসিনাকে পালায়ে যেতে হলো, কেন এরকম একটা নজিরবিহীন গণ অভ্যুত্থান সংগঠিত হলো, কেন এতগুলি মানুষের রক্ত দেয়া লাগলো। তো কাজে ভারতকে এখন চিন্তা করতে হবে। সর্বশেষ আমরা দেখলাম যে 5 আগস্টের পরে ভারতের সর্বোচ্চ যিনি একজন কর্মকর্তা এখানে ভিজিট করছেন বাংলাদেশের সাথে, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং অন্যান্য কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেছেন, তিনি হচ্ছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। এটা পজিটিভ, এবং এই সাক্ষাতের মধ্য দিয়ে হুমকি দামকি, যেমন পলিটিক্যাল লেভেলে ওখানে আপনি জানেন যে একটা বিজেপির মতো একটা উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক দল, সাম্প্রদায়িক রাজনৈতিক দল, তারা ক্ষমতায়, এবং তারা এইটা করে ফেলবে। এবং ভারতের বিশেষ করে মিডিয়ার কথাও যদি আমরা বলি, এই চট্টগ্রাম দখল করে নেয়, এই খুলনা দখল করে নেয়, রংপুর দখল করে নেয়, এরা তো দখল করে নেয়। এটা কি মানে বিষয়টা কি এত ইজি? বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এটা ভারতকে উপলব্ধি করতে হবে, ভারতকে বুঝতে হবে। ইট ইজ নট সো ইজি। এবং বাংলাদেশ কারো করতলগত রাষ্ট্র না। কোনো ব্যক্তি তাদের করতলগত হতে পারে, কোনো ব্যক্তিকে তারা তাদের স্টুজ বানাতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষকে এটা পারবে না। এবং বিশেষ করে বাংলা কিন্তু সেই অনেক আগে থেকেই অত্যন্ত শক্তিশালী। আপনার মনে আছে যে একজন ইন্ডিয়ান পলিটিশিয়ান উনি এটা বলেছিলেন যে হোয়াট বেঙ্গল থিংস টুডে দ্য রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো। তো কাজে আজ বাংলা যা চিন্তা করে বাকি গোটা ভারতবর্ষ সেটা চিন্তা করে আগামীকাল। এটা বুঝতে হবে যে বাঙালিরা কিন্তু সামথিং ডিফারেন্ট। তো কাজেই ভারতের উচিত বরং এখন ভারতের স্বার্থে এবং বাংলাদেশের স্বার্থে বরং এই সরকারের সাথে সহযোগিতা করা। তারা তাদের স্বার্থ আদায় করবে ফরেন পলিসির ক্ষেত্রে, কিন্তু সেই স্বার্থটা হবে সাম্যভিত্তিক, ন্যায়ভিত্তিক। ওই যে হুমকি দামকি, তারপরে পদানত করা বা এক ধরনের একটা আধিপত্যবাদী একটা ব্যবস্থা কায়েম করা, এটা হবে না, এটা ওয়ার্ক করবে না। কারণ বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি সচেতন, এবং বাংলাদেশের মানুষের সাহসের কোনো ঘাটতি নেই। এবং যেটার অন্যতম প্রমাণ হচ্ছে এই জুলাই আগস্টের যে ছাত্র জনতা যেভাবে একটা ফেসিবাদী
ব্যবস্থার বিরুদ্ধে তারা রাস্তায় নেমে এসেছে এবং অকাতরে প্রাণ দিয়েছে, এটা হিসাব করতে হবে। ওই যে একজন পুলিশ অফিসার আপনারা দেখছেন যে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতেছে যে স্যার একটা মারি গুলি করি, একটাই যায়, বাকিটি যায় না। যায় না কেন? দিস ইজ দ্য স্ট্রেংথ অফ দি পিপল অফ বাংলাদেশ। এটাকে ভারতের রেসপেক্ট করতে হবে। প্রিয় দর্শক, আমরা আবার একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। মাসবাউল আজম সওদাগর। ওই রিপোর্টে আরেকটি বিষয় উল্লেখ করা হয়েছে, সেটি হলো যে শেখ হাসিনাকে ফেরত চেয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার নোট ভার্বাল যেটাকে বলে কূটনৈতিক বার্তা দিয়েছেন, সেই বিষয়টি নিয়ে কথা বলেছে। এবং ওই রিপোর্টে একটা উল্লেখ করা হয়েছে যে গুমের প্রসঙ্গে এসছে যে 3500 মানুষকে গুম করা হয়েছে প্রায়, আর তার বিরুদ্ধে এই কারণে বা ওই গণ অভ্যুত্থানের সমাজে যে গণহত্যা চালিয়েছিল তার কারণে তার বিরুদ্ধে 200টি মামলা রয়েছে। প্রশ্ন হচ্ছে, এটা কিন্তু একটা নতুন একটা সংকট তৈরি করতে পারে যে সরকার চাচ্ছে শেখ হাসিনাকে ফেরত আনার জন্য, ভারত কি করবে সেটা এখন দেখার বিষয়। যে ডিপ্লোম্যাটিক্যালি ইন্ডিয়া ইজ গোয়িং টু ফেস এ এক্সট্রিম কমপ্লেক্সিটির মধ্যে পড়তে যাচ্ছে কেন? আপনি দেখবেন যে ভারতের ব্যবসায়ীদের দিক থেকে একটা চাপ ভারতীয় গভর্নমেন্টের উপর তৈরি হয়েছে যে বাংলাদেশ থেকে ট্যুরিস্ট যাচ্ছে না, প্যাশেন্ট যাচ্ছে না, তারপর এক্সপোর্ট কম হচ্ছে, এইসব বিষয় থেকে একটা চাপ সৃষ্টি হয়েছে গভর্নমেন্টের উপরে। এখন ভারত সবসময় চাইবে বাংলাদেশের সাথে সম্পর্কটা কিভাবে ভালো করা যায়, এবং এই দিক থেকে কিন্তু ভারতের আগ্রহটা এখন বেশি, তারা খুব অস্থির হয়ে পড়েছে। বাংলাদেশ কিন্তু এখন পর্যন্ত অস্থির হয়ে পড়েনি যে ভারতের সাথে কিভাবে তারা সম্পর্ক ভালো করবে। এইটা করতে গিয়ে ইন্ডিয়াকে একটা বিরাট চ্যালেঞ্জের মুখে পড়তে হবে দুইটা প্রশ্নে। এক নাম্বার হচ্ছে যে বাংলাদেশের গণ অভ্যুত্থান এবং জুলাইয়ের গণ অভ্যুত্থান এবং এই গণহত্যা নিয়ে ভারতের অবস্থান কি, এইটা সে পরিষ্কার না করা পর্যন্ত বাংলাদেশের সাথে যে কোনো ধরনের ডিপ্লোম্যাটিক নেগোসিয়েশনে তাকে বারবার একটা বাধার সম্মুখীন হতে হবে। প্রথম প্রশ্ন আসবে তার এইটা। দ্বিতীয় প্রশ্ন আসবে শেখ হাসিনাকে সে ফেরত দিবে কিনা। এখানে সে আরও কমপ্লেক্সিটির মধ্যে পড়বে এই কারণে, শেখ হাসিনাকে ফেরত দেয়া বা না দেয়া এই বিষয়ের সাথে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ইস্যু জড়িত, ডিসঅ্যাপিয়ারেন্সের বিষয় জড়িত, সবগুলোই হিউম্যান রাইটসের বিষয়। সো পৃথিবীর কোনো দেশ ভারত এই ক্ষেত্রে হাসিনাকে সাপোর্ট দিচ্ছে না এবং হাসিনাকে কোথাও রিপ্লেস করারও কোনো সুযোগ ভারতের হাতে নেই। সো ভারতের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ এবং তাকে এই দুটো বিষয়ে পরিষ্কার করা ছাড়া বাংলাদেশের সাথে তার সম্পর্ক ভালো হবে এটা আমি কখনোই মনে করি না। এই বিষয়টাকে ভারতকে সামনের দিকে যে চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, এটাই ভারতের জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয়। আমাদের জন্য কোনো দুশ্চিন্তার বিষয় আমি দেখি না। প্রফেসর নজরুল, আপনার কি মনে হয় এই পালিয়ে যাওয়া শেখ হাসিনা ভারতের জন্য একটা বার্ডেন হচ্ছে? শুধু তাই নয়, তাকে বলা হচ্ছে গ্লোবাল বার্ডেন এই কারণে যে তাকে কেউ নিতেও চাচ্ছে না। আপনি জানেন দিল্লি কিন্তু অনেক চেষ্টা করেছে, বিশেষ করে দুবাই, কাতার এবং সৌদি আরবে চেষ্টা করেছে, কিন্তু কেউ তাকে নিতে রাজি হয়নি। এবং আপনি জানেন নিশ্চয়ই যে কেন নিতে রাজি হয়নি। ভারতও চায় না শেখ হাসিনাকে তার দেশে আশ্রয় দিতে। বেসিক্যালি ভারত বাধ্য হয়েছে, কারণ এমনি বাংলাদেশের মানুষের ভারতের ব্যাপারে, বিশেষ করে গত 16 বছরে ভারত যে আচরণ বাংলাদেশের ব্যাপারে করেছে, বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের বিক্ষুব্ধি আছে। তো ভারত এটা ভালো করেই জানে যে শেখ হাসিনাকে আশ্রয় দিলে, যেহেতু শেখ হাসিনা অ্যাকচুয়ালি নোবডি ওয়ারশিপস এ ফলেন এলিফ্যান্টকে কেউ ওয়ারশিপ করে না। তো কাজেই ভারত তাহলে কেন আশ্রয় দিল? আমরা যতদূর জানি ভারত আশ্রয় দিচ্ছে এই কারণে
যে এই প্রশ্ন ভারতীয় পলিসি মেকারদের মধ্যে আসছে, যদি এইভাবে আমরা আমাদের সময় মতো আমাদের স্বার্থ আদায় করে নেই, সুযোগ সুবিধা নিয়ে নেই, আর বিপদে পড়লে তখন আমরা যদি তাকে শেল্টার না দিই, তখন ভবিষ্যতে এটা একটা খারাপ দৃষ্টান্ত হবে। ভবিষ্যতে আমরা কোনো দেশের সাথে এইভাবে ডিল করতে পারবো না, আর কোনো মিত্র খুঁজে পাবো কোনো না। মিত্র খুঁজে পাওয়া যাবে না। এবং এই প্রশ্নে তখন তারা আশ্রয় দিয়েছে। এবং আমার ধারণা এখন ভারত চাইবে যে থার্ড কোনো কান্ট্রিতে শেখ হাসিনাকে পাঠানো। এটা তো চেষ্টা করেছে দিল্লি, কিন্তু দিল্লি করেছে, ফেল করেছে। এখনো এটা করে যাবে। এবং কি হবে, অলরেডি আপনি যেটা বললেন যে বারবার নোট দেওয়া হয়েছে, তারপরে ইন্টারপোলের নোটিশ আছে, তারা গ্রেপ্তারি করে গণহত্যার দায়, এবং আইসিটি যে ট্রাইব্যুনাল, তারা অলরেডি গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছে। এবং বাংলাদেশ গভর্নমেন্ট থেকে শেখ হাসিনাকে এখানে আনার ব্যাপারে কথা বলা হয়েছে ভারতের সাথে। তো ভারতকে তো এটা মেনে নিতে হবে, এটা ছাড়া তো উপায় নাই। এবং প্রফেসর আজম যেটা বললেন যে এটা যদি না হয় ভারত আরও বিপদে পড়বে। আজকে ভারতের ব্যবসায়ীরা কি হচ্ছে, বাংলাদেশের লোকজন এখনো সেখানে যায় না, চিকিৎসা করতে যায় না, তারপরে কেনাকাটি করতে বাংলাদেশের মানুষ যায় না। তো ভারত বরং লুজার হচ্ছে। ভারত যদি রিয়েল পলিটিক ইন্টারন্যাশনাল রিলেশনসে যেটা আপনি ঢাকার নিউ মার্কেটে গেলে কিন্তু টের পাবেন উপচে পড়া ভিড়। এটাও গত 5 মাস আগে কিন্তু আমরা লক্ষ্য করি না, সেটাই। এখন তাহলে কি করতে হবে? আপনি ইন্টারন্যাশনাল রিলেশনসে আপনি জানেন যে রিয়েল পলিটিক বা বাস্তব রাজনীতি বলতে একটা কথা আছে, যে হু কেয়ার্স, আমার স্বার্থ আদায়ের জন্য আমি যে রাজনীতি আমার করতে হয় সেই রাজনীতি আমি করব। এবং আমরা জানি যে ভারতের যারা পলিসি মেকাররা তারা অত্যন্ত এফিশিয়েন্ট লোকজন, এবং তারা এটা জানে। তো তারা সামাও মিনিমাইজ করার চেষ্টা করতেছে। অনেকে তাদের থিঙ্ক ট্যাঙ্কের কেউ বলছে যে আসলে এর সমাধানটা কূটনৈতিকভাবে করা উচিত। বিবিসিতে একটা রিপোর্ট দেখছিলাম, কূটনৈতিকভাবে করা সম্ভব, যেটা প্রফেসর আজম বললেন, যে সেটা করতে হলে এই গণ অভ্যুত্থানের ব্যাপারে ভারতকে স্পষ্ট করতে হবে যে তাদের অবস্থানটা কি, আর শেখ হাসিনা থাকবে কি থাকবে না। কারণ আপনি এই গণ অভ্যুত্থানকে স্বীকার করবেন না, বাংলাদেশের এত মানুষ ছাত্র জনতা রক্ত দিয়েছে, সেটাকে আপনি রেসপেক্ট করবেন না, আবার গণহত্যাকারীকে আশ্রয় দিবেন, সে আশ্রয় দিবেন শুধু না, এরপরে আবার নানাভাবে মানুষের মধ্যে তো এই পারসেপশন আছে যে এখানে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করবেন। ওই বিষয়টা আমাদের একটু থেমেছে। কারণ হলো আমাদের যতটুকু জানা আছে সেটি হলো যে আপনি জানেন লন্ডন এবং নিউ ইয়র্কে উনি কিন্তু ভার্চুয়ালি বক্তৃতা করেছিলেন, এবং তার পরবর্তী বক্তৃতা করা ছিল বার্লিন এবং ফ্রান্সে, প্যারিসে তাদের কর্মসূচিটা ছিল। কিন্তু বিক্রম মিস্ত্রি যাওয়ার পরে সেটা কিন্তু স্টপ রয়েছে, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন। এবং এই জায়গাটাই তাদের আসা হচ্ছে যে আমরা তো চাই না যে ভারতের সাথে আমাদের সম্পর্ক খারাপ হবে। আমরা চাই ভারত একটা প্রতিবেশী দেশ, তো তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে, তারাও লাভবান হবে, আমরাও লাভবান। আর দুর্ভাগ্য বা সৌভাগ্য যাই হোক, প্রতিবেশী তো আর বদলানো যাবে না, প্রতিবেশী বদলানো যাবে না। তো কাজেই এখানে উইন উইন সিচুয়েশনের মধ্যেই আসতে হবে। সেই কারণে সেটা আসবে কিভাবে? আপনি রেসপেক্ট করবেন, আমি রেসপেক্ট করব। ভারতকে, বাংলাদেশ ক্ষুদ্র রাষ্ট্র হলো, বাংলাদেশ জিও পলিটিক্যালি অত্যন্ত সিগনিফিকেন্ট একটা জায়গা আছে, এবং বাংলাদেশ এখন ক্ষুদ্র মানে ওই রকমের ক্ষুদ্র না। আমরা তো বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখি, বাংলাদেশের মানুষ বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখে। তো এখানে যে কেউ চোখ রাঙানি দিবে, ইট উইল নট বি ইজিলি ডাইজেস্টেড। তো কাজেই এই জায়গাটায় ভারত সহ অন্যান্য যারা প্রতিবেশী দেশ আছে তাদেরকে এই জায়গাটায় আসতে হবে। আমরা কারো হুমকি না, বা আমরা কোথাও ডিস্টারবেন্স তৈরি করতে রাজি না বা তৈরি করব না, কিন্তু তাদেরকেও এনশিওর করতে হবে যে আমাদের এই ভূখণ্ড যে ইন্টিগ্রিটি আমাদের আছে, টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি, এটাকে রেসপেক্ট করতে হবে, এবং আমাদের এই টেরিটোরিয়াল ইন্টিগ্রিটিকে রেসপেক্ট করে তাদের মাধ্যমে যেন এখানে কোনো অপতৎপরতা না হয় সেটা এনশিওর করতে হবে। মাজবাউল আজম সওদাগর এবং প্রফেসর নজরুল ইসলাম, আপনারা দুজনে আমাদের দীর্ঘ সময় দিয়েছেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।